আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের এমসিকিউটা নিয়ে। ঠিক আছে? আমরা ইতিমধ্যে শেষ করেছি পঞ্চম অধ্যায়। যে অধ্যায় আমাদের শেষ হবে ওইটার উপর আমরা এমসিকিউ নিয়ে একটা শর্ট ভিডিও দিব, ওয়ান শর্ট ভিডিও। ঠিক আছে? আর এই শিটটা এইভাবে বানানো যে তোমার গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো। এইচএসসির গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো, সুতরাং কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ এটা পড়লে তোমাদের অ্যাভারেজ ক্লিয়ার হয়ে যাবে। আর একটা বিষয় সেটা যে এখানে যে কয়টা জিনিস আমি দিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়েছি। তোমরা চেষ্টা করবা একেবারে ঠুটস্থ মুখস্থ রাখার জন্য, যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। ঠিক আছে, চলো শুরু করা যাক। ঠিক আছে, আমরা এখানে প্রথম আজকে শুরু করতে যাচ্ছি এই অধ্যায়টা দিয়ে। আস্তে আস্তে যে যে অধ্যায়গুলো করাবো তার উপরে এই ধরনের ভিডিও দিব। ওকে, আজকে আমাদের কাজ শক্তি ও ক্ষমতা। ওকে, ফিজিক্স ফার্স্ট পেপার, পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টা তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা দুইটারই অ্যান্সার করার চেষ্টা করব। যদি তোমার এমসিকিউ ক্লাসটা ভালো লাগে, যে ভাই এই ধরনের সিকিউ ক্লাসও লাগবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, চলো। এখানে আমরা কয়টা টাইপ রাখেছি দেখি। আমাদের এখানে টাইপ আছে 5টা। অ্যাভারেজ যদি তুমি এই 5টা টাইপ ক্লোজ করো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, ইনশাল্লাহ তোমার এই 5টা টাইপ যদি ক্লিয়ার থাকে, একেবারে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে মনে হয় না যে এই পঞ্চম অধ্যায় থেকে তোমার কোনো এমসিকিউতে তুমি আটকাবা। ঠিক আছে, এই 5টা তোমার তোমার 5টা টাইপ আছে, এই 5টা টাইপ থেকে তোমার এমসিকিউ এসে থাকে। গত 10 থেকে 15 বছর দেখবা যে এই টাইপগুলো থেকে আসছে। হ্যাঁ, এরও আবার সাব টাইপ আছে। তোমার কৃতকাজেরও কিছু সাব টাইপ আছে, তারপর তোমার শক্তিরও কিছু সাব টাইপ আছে, তারপর তোমার ক্ষমতার কিছু সাব টাইপ আছে, কর্মদক্ষতা নাই, বাট এগুলো সাব টাইপ আছে, সেগুলো আমরা দিয়েছি, ওগুলো একটু খেয়াল করবো আর কি। ওকে, ঠিক আছে, চলো আমরা টাইপ ওয়াইজ সবগুলোই এই পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি সেগুলো টাইপ ওয়াইজ নেওয়া হয়েছে, মানে বেসিক টু অ্যাডভান্স। আর এমসিকিউ যেটা আছে এটাও তোমার টাইপ ওয়াইজ নেওয়া হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখানে ওকে, টাইপ 1 দিয়ে শুরু করি আমরা। টাইপ 1, ওয়েট, ঠিক আছে। টাইপ 1-এ আমাদের রাখছি মাত্রা সমীকরণ। ঠিক আছে, মাত্রা এবং সমীকরণটা। এখন তোমার মাত্রা সমীকরণ থেকে তোমার টোটাল ফিজিক্সে কয়টা প্রশ্ন আসে? ফিজিক্সে টোটাল প্রশ্ন আসে মানে 25টা এমসিকিউ, তাই না? এই 25টা এমসিকিউর মধ্যে থেকে একটা মার্ক থাকে মাত্রা সমীকরণ থেকে, এই একটা মার্ক থাকে এই মাত্রা সমীকরণ থেকে, একটা এমসিকিউ আসে। এখন তোমরা বলবা যে ভাই কোন জিনিসটা আছে সেটা বলেন। এখন এই একটা যে আসে এটা ম্যাক্সিমাম 1 নম্বর অধ্যায় আছে না, ভৌত জগত পরিমাপ, এইখান থেকে চলে আসে। এখন ওই জায়গাও তো এই জিনিসগুলোই আছে। ঠিক আছে, এইগুলোর মাত্রা সমীকরণে দেওয়া আছে। এখন এইগুলো জাস্ট আমরা প্রত্যেকটা অধ্যায় যখন শেষ করব তখন এই সিকোয়েন্সেই আগাবো। প্রথম মাত্রা সমীকরণ থাকবে, তারপরে আস্তে আস্তে এইগুলো যাবে। ওকে, এখন তোমার অধ্যায় নাম কি ছিল? অধ্যায় নাম ছিল কাজ। ওকে, কাজ, শক্তি ও ক্ষমতা, তাই না? এইটা ছিল তোমার অধ্যায়ের নাম। এখন একটা বিষয় দেখো, যে অধ্যায়ের নাম ছিল কাজ, শক্তি ও ক্ষমতা। এখন তোমার তাহলে মাত্রা সমীকরণ কোনগুলো জানা লাগবে? এই কাজ, শক্তি এবং ক্ষমতা, এই 3টা জিনিসেরই তোমার মাত্রা, একক, সমীকরণ, এগুলো জানা লাগবে। তাছাড়া আর কোনো কিছুর মাত্রা অতিরিক্ত কিছু দেখতে যাবে না। ঠিক আছে, এভারেজ এই 3টা দেখলে এই অধ্যায় ক্লিয়ার। তাহলে দেখো আমরা 3টায় দিয়েছি যে কাজের মাত্রা। কাজকে তোমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারো, এবং কাজের মাত্রাটা mL/T−2, এবং অবশ্যই এইটা কিন্তু এই ব্র্যাকেটটার মাধ্যমে এইভাবে দেখাই দিবা, এই যে এইভাবে। ওকে, mL²T−2। ওকে, এইভাবে দেখাবা। অনেক সময় এমসিকিউতে থাকবে তোমার এই ব্র্যাকেটটা দিবে না। ধরো তোমার ক নাম্বারে এই ব্র্যাকেটটা দিই নাই। ওকে, ক নাম্বারে এই ব্র্যাকেটটা দেওয়া নাই, বাট খ নাম্বারে এই ব্র্যাকেটটা দেওয়া আছে। ওকে, mL²T−2 দিয়ে এই ব্র্যাকেটটা দেওয়া আছে। এখন তুমি বলবা যে ভাই কোনটা অ্যান্সার? দুইটাই তো সেম জিনিস। তুমি অবশ্যই ক নাম্বারটা অ্যান্সার হবে না, খ নাম্বারটা অ্যান্সার হবে, কারণ সবসময় এই ব্র্যাকেটের মধ্যে তোমার মাত্রা সমীকরণটা লিখতে হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। আর একক জুল। শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। ওকে, এনার্জি। আর এর মাত্রাও সেম। এই দেখো, কাজের মাত্রা এবং শক্তির মাত্রা দুইটার মাত্রাই কিন্তু সেম, mL/T−2। ঠিক আছে,
আর হচ্ছে এককটাও সেম। এখন তোমার এই দুইটা থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে, যদি এমসিকিউ এই মাত্রা সমীকরণ থেকে আসে আর এই অধ্যায় থেকে আসে, সবচেয়ে মানে সব থেকে বেশি আসে কি প্রশ্ন, সেটা হচ্ছে এরকম যে বলে যে নিচের কোন রাশিটির মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণ একই বা একক একই বা যে কোনো জিনিসটা একই বলবে, সেটা কি কাজের মাত্রা সমীকরণ এবং তোমার শক্তির মাত্রা সমীকরণ সেম, এই দুইটা হচ্ছে সেম। আর ভিন্ন কোনটা, তাহলে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। ওকে, পাওয়ার, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর সেটা কি এমএলএস টি ইনভার্স থ্রি। দেখো এখানে টি ইনভার্স টু, এখানে টি ইনভার্স টু, এখানে টি ইনভার্স থ্রি জাস্ট, আর এখানে কিন্তু এইটুকু সেম, এই তিনটার এইটুকু সেম। ওকে, দেখো আর একক হচ্ছে ওয়াট। এই তিনটে ঠোঁটস্থ রাখবা, যদি এই অধ্যায় থেকে মাত্রা সমীকরণ থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে। আর এই লাইনটা আরও বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওই যে আমি তোমার বললাম না, এই দুই লাইন মিলায় একটা প্রশ্ন আসে, এই দেখো এরকম আসে। বিশেষ তথ্য, টর্ক, যারা ইতিমধ্যে ক্লাস করছে আমরা জানো যে টর্ক কী জিনিস, সেজন্য আর অতিরিক্ত কিছু বলতেছি না, কারণ অতিরিক্ত বললে ক্লাসটা লং হবে, আমি চাচ্ছি না যে ক্লাসটা লং হোক। ওকে, কাজ, টর্ক, কাজ, শক্তি, গতিশক্তি, বিভব শক্তি ও বলের ভ্রামক, এইগুলো সবগুলোর মাত্রা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টার তোমার মাত্রা সমীকরণ একই, এই মাত্রা সমীকরণগুলো একই, ঠিক আছে, এমএল স্কয়ার টি ইনভার্স টু, এইটার এই ছয়টার মাত্রা সমীকরণ একই। এখন তোমার এমসিকিউতে সব থেকে বেশি এইটাই আসে যে নিচের কোন রাশি দুইটির বা নিচের কোন রাশি তিনটির মাত্রা সমীকরণ একই। এই জন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা ঠোঁটস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে। আর এই মাত্রা সমীকরণের জন্য প্রতিপাদন শিখতে যাবে না, প্রতিপাদন শিখলে লস, কারণ কোনো জায়গায় তোমার প্রতিপাদন আসে না। ওকে, চলো টাইপ 2 দেখি এবার, টাইপ 1 শেষ আমাদের। ওকে, টাইপ 2তে কী রাখছি, কৃতকাজ, ঠিক আছে, কৃতকাজ নির্ণয় সংক্রান্ত। এখান থেকেও ভালোই প্রশ্ন হয়। দেখো কৃতকাজে দুইটা সূত্র আছে, আমরা জানি দুইটা সূত্র আছে। ওকে, এখন তোমার অন্তরীকরণ, যোগজীকরণ, ওখান থেকে তোমরা এখানে কিছু কিছু অ্যাপ্লাই করতে পারো, যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এই জিনিসটা ওইটা দিয়ে প্রমাণ করা যায়, ঠিক আছে। ওকে, তোমার ইন্টিগ্রেশন দিয়ে তোমার হচ্ছে প্রকাশ করা যায় বা তোমার প্রমাণ করা যায়, ওইটা আমি শেখাবো না আপাতত, যখন রিভিশন ক্লাস আসবে রিভিশন ক্লাসে দেবো, তাছাড়া আর আমি ওইটা নিয়ে আলোচনা করবো না, কারণ ওইটা থেকে খুবই কম পরিমাণে প্রশ্ন আসে, এই জন্য যেটা দিয়ে আসে না সেটা আমাকে দেখায় লাভ নাই। ওকে, ইন্টিগ্রেশনের এগুলো দরকার নেই আপাতত, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ ডট এস, অবশ্যই খেয়াল রাখবা এফ ডট এস, ডট গুণন, ঠিক আছে, অবশ্যই ডট গুণনটা খেয়াল রাখবা। তাহলে এফ বলতে কী বোঝায়, বল, আর এস কি সরণ। তাহলে সূত্রটা কখন ব্যবহার করব, যখন বলের দিকে বস্তু সরণ হবে, মানে এই একটা বস্তু, এই বস্তুকে তুমি বাম পাশ থেকে এফ নিউটন বল প্রয়োগ করতেছ এবং সে কোন দিকে সরে যাচ্ছে, ওই বাম দিকে সরে যাচ্ছে, মানে তুমি তো বামে বল প্রয়োগ করতেছো না, বাম দিকে, এই যে বাম থেকে ডানে, সরি এখানে ডান হবে, ওকে, ডান দিকে, তুমি বাম থেকে ডান দিকে মানে এই দিকে বল প্রয়োগ করতেছো। এখন এই যে এফ নিউটন বল প্রয়োগ করতেছো ডান দিকে, এইবার দেখো সরণ কোন জায়গায় হচ্ছে, এই বস্তুটা সরণ হচ্ছে ডান দিকে। ওকে, বস্তু সরণ না হচ্ছে ডান দিকে, তাহলে তুমি যে দিকে বল প্রয়োগ করতেছো সেই দিকে সরণ হচ্ছে, মানে তুমি এই দিকে বল প্রয়োগ করতেছো, বস্তু সরণটা হচ্ছে এই দিকে। তাহলে আমরা যখন এই জিনিসটা ঘটবে তখন আমরা এই যে জাস্ট ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ ডট এস, এইটা সূত্র ব্যবহার করব, ঠিক আছে। বলের মান দেওয়া থাকবে, সরণের মান দেওয়া থাকবে, জাস্ট গুণন করে দিবা। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ডট গুণন, এখানে ধরুন সাপোজ হচ্ছে বলের মান দেওয়া আছে 10 এবং সরণের মান দেওয়া আছে 20, এখন আপনি কি এরকম বলতে যাচ্ছেন যে 10 ডট হচ্ছে 20, এই গুণনটা করো, নাকি হচ্ছে 10 গুণ 20 এইটা করব? আমি বলবো যে অবশ্যই এইটা করবা। এইটা কিসের জন্য, ডটটা কিসের জন্য, যখন ভেক্টর রূপে থাকবে, যদি তোমার এফ এর মানটা, এই এফ এর মানটা এইভাবে থাকতো যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর এস এর মানটাও থাকতো যে 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। সাপোজ এইটা হচ্ছে এফ এর মান, এইটা হচ্ছে আর এর মান, তাহলে কি করতা, তুমি এই দুইটারে ডট গুণন করতা, এই দুইটারে ডট গুণন করতা, যদি এইভাবে দেওয়া থাকতো, ঠিক আছে, যদি এইভাবে ভেক্টর রূপে দেওয়া থাকতো তাহলে আমরা ডট গুণন করে বের করতাম, তাছাড়া কিছু না। কিন্তু যেহেতু আমাদের দেওয়া থাকবে, দেখবা প্রশ্ন যদি থাকে তাহলে এইভাবে বের করবা, আর যদি না থাকে তাহলে ডাইরেক্ট গুণ করে দিবা, তাহলেই হচ্ছে। ওকে, এইবার দেখো ডাব্লিউ নির্ণয়ের আরেকটা সূত্র আছে, কৃতকাজ নির্ণয়ের, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। কখন আমরা এইটা থিটা কখন ব্যবহার করবো এই সূত্রটা,
তুমি যখন দেখবা যে প্রশ্নে তোমার উদ্দীপকে বা প্রশ্নে তোমার থিটার মান দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, যে সাপোজ 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, মানে একটা জাস্ট একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তার মানে বুঝে নেবা থিটার মান দেওয়া আছে, তাহলে থিটার মান যদি দেওয়া থাকে তাহলে কাজ নির্ণয় সূত্র আছে এফ ডট এস কস থিটা। এটা মানে যে কোনো দিকে সরণ হলে, সাপোজ তুমি একটা বস্তুকে এইভাবে ঠেলা দিচ্ছ, ঠিক আছে, এই পাশ থেকে। এখন এই বস্তুটা স্মরণ হওয়ার কথা ছিল কোন দিকে বলো তো? এই বস্তুটার স্মরণ হওয়ার কথা ছিল কোন দিকে? বস্তু স্মরণ হওয়ার কথা ছিল এই দিকে, ঠিক আছে, বস্তু স্মরণ হওয়ার কথা ছিল ডান দিকে। বাট এই বস্তুটা এইদিকে না গিয়ে এইদিকে সরে গেল, মানে যেদিকে যাওয়ার কথা ছিল সোজাসুজি সেদিকে না গিয়ে, মানে যেদিকে বল প্রয়োগ করেছে সেদিকে না গিয়ে ও অন্য কোনো যে কোনো একটা দিকে, এই দিকে ওই দিকে যে কোনো একটা দিকে বেঁকে গেল। এই যখন বেঁকে গেল, এই যে বস্তুটা বেঁকে যাচ্ছে না, এইদিকে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে এইদিকে, এই যে এইটা হচ্ছে সেই থিটার মান। ওকে, সেই থিটার মান যদি দেওয়া থাকে তাহলে সেটাই হচ্ছে আমার এখানে জাস্ট বসাই দিব, আর এফ এস এর মান তো দেওয়াই থাকবে, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইবার কোনো মসৃণ আনত বা নততল, আনত বা নততল কি, ওই এক পাশ উঁচু থাকবে এক পাশ নিচু থাকবে, এরকম তলকে আনত বা নততল বলে। ঠিক আছে, এই ক্ষেত্রে কৃতকাজ নির্ণয়। ওকে, চলো তাহলে এই ক্ষেত্রেও আমার কিছু সূত্র আছে, আমি দেখব। তার আগে এখানে একটা পরিচয় দেখে নিই, যে তোমার একটা সমকোণী ত্রিভুজ, এইটা তো মানে সমকোণী, কারণ এটা 90 ডিগ্রি। ওকে, এটা 90 ডিগ্রি, তাহলে তোমার এইচটা হচ্ছে কি লম্ব, আর এসটা কি অতিভুজ। এখন একটা বিষয় দেখো, যে ভূমি নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি, এই ভূমি নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি, এই ত্রিভুজটার ভূমি নিয়ে কোনো আলোচনা নাই। তাহলে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে অতিভুজ এবং তোমার লম্ব। তাহলে বলো তো অতিভুজ আর এই লম্বের মধ্যে সম্পর্কটা কি? অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্কটা কি বলো তো? তোমার অতিভুজ এবং লম্বের মধ্যে ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে সাইনের সম্পর্ক। ঠিক আছে, সাইনের সম্পর্ক। কারণ কি, সাগরে লবণতি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ, লময় বয় লম্ব বাই তোমার অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা হচ্ছে সাইন, তাই না? সাইন, সেই জন্য আমরা এখানে সাইন ব্যবহার করছি। এই যে তাহলে তোমার হচ্ছে লম্ব কি ছিল বলো তো? লম্ব ছিল এইটা এইচ, আর অতিভুজ ছিল কি এস। তাহলে এইচ ডিভাইডেড বাই এস ইকুয়াল টু সাইন আলফা। এখন আলফা কেন দিলাম? আলফা দিলাম কারণ হচ্ছে এটা আনুভূমিক। ওকে, আমি যখন অ্যাঙ্গেলটা আনুভূমিক, মানে কি আনুভূমিক মানে হচ্ছে ভূমির সাথে অ্যাঙ্গেল, আনুভূমিক মানে হচ্ছে ভূমির সাথে অ্যাঙ্গেল, ভূমি তো এটা, তাই না? ভূমি হচ্ছে এইটা, এখন ভূমির সাথে অ্যাঙ্গেল আলফা, সেই জন্য আমরা এখানে আলফা ব্যবহার করছি। কথা ক্লিয়ার? এইবার যদি আমাকে এই আলফার মান অনেক সময় দেয় না, ঠিক আছে, সাপোজ দেয়নি, এখন আমার থিটার মান দিয়ে দিছে। এখন এই থিটাটা কার সাথে আছে বলো তো? থিটাটা আছে লম্বের সাথে, লম্বর সাথে, লম্বের সাথে এইচের সাথে, মানে এটা উলম্ব, তাহলে উলম্বের সাথে সেটা হচ্ছে কস থিটা। ঠিক আছে, এইচ ডিভাইডেড বাই এস একই জিনিস, কিন্তু সেখানে সাইনের পরিবর্তে কস হবে। ওকে, গেল। এইবার আসি, তাহলে আমাকে যদি আনুভূমিক বলে তাহলে এইচ ডিভাইডেড বাই এস সাইন আলফা, আর যদি আমার হচ্ছে যদি উলম্ব বলে তাহলে এইচ ডিভাইডেড বাই এস কজা থিটা। এখন তুমি বলবো যে ভাইয়া এই দুটা কিসে কাজে লাগবে? দেখো, অনেক সময় তোমার এইচ এর মান দেওয়া থাকবে না, তোমাকে এইচ বের করতে বলবে। এখন তোমার বুঝতে হবে যে তোমার কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে নাকি হচ্ছে তোমার উদ্দীপকে থিটার মান দেওয়া আছে। যদি থিটার মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা উলম্বের সাথে, আর যদি আলফার মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা আনুভূমিকের সাথে। কথা ক্লিয়ার? তাহলে কিভাবে বের করবা? এইচ ডিভাইডেড বাই এস ইকুয়াল টু, যদি আনুভূমিক হয় তাহলে সাইন আলফা, সেখান থেকে আমি এইচ বের করে নিতে পারবো। এইচ ইকুয়াল টু কী বলো তো? এই পাশে এসটা কি আছে? ভাগাকারে আছে, তাহলে এই পাশে কী হবে? গুণ, তাহলে এস সাইন আলফা। গেল, এইটা এইচ বেড়ে গেলো। তুমি এখানে এস এর মান বসাও, এই যে এইটুকুর এই পদটুকুর মান বসাবা, দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে, এটুকুর মান বসাবা, তোমার অ্যাঙ্গেলটাও দেওয়া আছে, তুমি সাইন বসাবা, যেটা আসে সেটা হচ্ছে এইচ এর মান। কথা ক্লিয়ার? এইভাবেই তোমার কজের ক্ষেত্রেও এইভাবে করতে পারো, উলম্বর ক্ষেত্রে কোনো ব্যাপার না। এখন দেখো ডাব্লিউ ইকুয়াল টু কি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এস ক সাইন আলফা। সাইন আলফা এটা কখন বলো তো? এটা হচ্ছে যখন আনুভূমিক, ঠিক আছে, যখন আনুভূমিক, যখন আনুভূমিক। আর এইটা কখন? যখন উলম্ব। ওকে, তোমার উলম্ব ক্ষেত্রে কৃত কাজ বলে দেয়, যদি আনুভূমিক ক্ষেত্রে কৃত কাজ বলে দেয় তাহলে এটা নির্ণয় করবা, তাছাড়া কিছু না। তোমার অ্যাঙ্গেলটা কিসের সাথে দেওয়া আছে এটা খেয়াল করবা, যে যদি ভূমির সাথে থাকে তাহলে সাইন ব্যবহার করবা, আর যদি তোমার হচ্ছে ইসে থাকে, উলম্বের সাথে থাকে, তাহলে কস ব্যবহার করবা, আর কিছু না। কথা ক্লিয়ার? ওকে, তাহলে বলো তো এই জিনিসটা আসছে কোথা থেকে? আসছে তোমার এইভাবে, তুমি জানো না ডাব্লিউ ইকুয়াল টু কি? এম জি এইচ। তাহলে এখানে এম জি এইচ সমান সমান কি? এই যে এখান থেকে বের করো, এইচ সমান সমান এ স্টারে এই পাশে দিয়ে দাও, তাহলে কি আসে?
এস সাইন আলফা গেল, এস সাইন আলফা। ঠিক তেমনইভাবে এই যে পরেরটাও এস কজ আলফা কজ থেটা, এইভাবে, তাছাড়া কিছু না। এখন তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে তুমি কোনটা ব্যবহার করবা। এখন অনেকে বলবা যে ভাইয়া তুমি তো হচ্ছে এখানে টাইপ 1 টাইপ 2 দেখাচ্ছ, এর সাথে একটা দুইটা উদাহরণ দেখালে ভালো হতো। আসলে উদাহরণ দেখালে ভালো হতো, বাট উদাহরণ দেখালে শিটটা একটু বড় হয়ে যেত এবং আমার ভিডিওটাও একটু বড় হয়ে যেত। আর আমি যেহেতু ওয়ান শট ক্লাস নিচ্ছি, এই জন্য আমি চাই না যে ভিডিওটা বেশি বড় হোক। তোমরা এই ক্লাসটা করার পরে তোমরা নিজে নিজে হচ্ছে গাইড খুলবা। রয়্যাল গাইডটা ইউজ করলে বেশি ভালো হয়, কারণ রয়্যাল গাইডে হচ্ছে কী হয়, তোমার হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দেওয়া থাকে, এই জন্য তোমরা রয়্যাল গাইডটা ইউজ করবা। অন্য গাইডগুলোও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। পুরানো নতুন যেটাই ইচ্ছা সেটা ইউজ করা যাবে। যারা পুরানো করতেছে ইউজ, তারা 22 সালের প্রশ্নগুলো যে গাইডে থাকবে সেইগুলো সলভ করবা, মানে মিনিমাম 22 সাল, যদি যেন 21 সালের প্রশ্নগুলো মানে দিয়ে শুরু না হয়, মানে মিনিমাম 22 সাল। আর যদি যাদের সামর্থ্য আছে তারা নতুন এডিশন কিনে নিবা 23 সাল বা 24 সালের যে প্রশ্নটা, এটাও। কিন্তু এইগুলো একটু কঠিন, তোমরা চেষ্টা করবা যে হচ্ছে 22 সাল পর্যন্ত করার। আর সবগুলো ধরো তুমি সাপোজ প্র্যাকটিস করতেছো হচ্ছে 15 সাল থেকে 22 সাল পর্যন্ত, ওকে, এটা প্র্যাকটিস করলা। এইবার তুমি নিজে নিজে ট্রাই করবা 23 সালেরটা এবং 24 সালেরটা, দেখবো যে পারতেছো কিনা। আমি জানি যে অনেকেই পারবা না, কারণ কি তোমার এই 2টা বছরে যে প্রশ্নগুলো হয়েছে এগুলো একটু টাইপের বাইরে থেকে, তাছাড়া কিছু না। এই জন্য তোমার কাছে একটু হার্ড মনে হবে, বাট প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে, ওকে। এখন যদি এই এস এর মান দেওয়া না থাকে, দেখো এখানে এস এর মান লাগতেছিল কৃতকাজ নির্ণয় করতে যে, এখানেও এস এর মান রাখতেছে কৃতকাজ নির্ণয় করতে যে। বাট এখন যদি এস এর মান উদ্দীপকে না দেওয়া থাকে তাহলে কি করবা? দেখো এস এর মান যদি দেওয়া না থাকে তাহলে কৃতকাজ নির্ণয় সূত্র হচ্ছে MGH। এম এর মান দেওয়া থাকবে, এম এর মান একটা দেওয়া থাকবে, জি এর মান তো হচ্ছে 9.8, আর এইচ এর মানও দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে তুমি 3টে গুণ করে দিলে যেটা আসবে সেটাই অ্যান্সার, ওকে। এখন অবস্থান ভেক্টরের ক্ষেত্রে কৃতকাজ, এই যে তুমি এখানে বলে আসলাম না অবস্থান ভেক্টর মানে কি, ওই যে ভেক্টর রূপে, মানে এফ ওই যে তোমার 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এইভাবে যদি দেওয়া থাকে তাহলে তুমি আর এর মানও দেওয়া আছে সাপোজ এরকম, এফ এর মানও দেওয়া আছে, তুমি জাস্ট দুইটারে ডট গুণন করবা, যেটা অ্যান্সার আসে ওইটাই হচ্ছে, যেটা মানে ফলাফল আসে ওইটাই অ্যান্সার, ওকে। এইবার আমরা নিচের দিকে চলে আসি আর একটু, নিচের দিকে এখানে রাখছি, এখানেও আমরা টাইপ 2তেই আছি, যে ধনাত্মক কাজ তারপরে শূন্য কাজ, এইগুলো থেকে হিউজ পরিমাণে, এই 3 লাইন থেকে তোমার হিউজ পরিমাণে এমসিকিউ আসে, ওকে। হিউজ পরিমাণে, খুবই গুরুত্বপূর্ণ এই 3টা লাইন তোমরা দেখার চেষ্টা করবা। আর এই শিটটা তোমার করার পরে, ওকে, এই শিটটা করার পরে মনে হয় না যে তোমার কোনো এমসিকিউতে সমস্যা হবে, এবং তোমার কলেজ পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, বা ভার্সিটি যারা প্রিপারেশন নিবা, বা হচ্ছে মেডিকেল যারা প্রিপারেশন নিবা, তাদের জন্য বেস্ট একটা রিভিশন নোট, ঠিক আছে। এর থেকে বেশি রিভিশন নোট হতে পারে না, কারণ তোমার ওই পরীক্ষার আগে 200 এমসিকিউ, পার অধ্যায়ের 200 এমসিকিউ, সাপোজ তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে 10টা অধ্যায় আছে, এখন তুমি একটা অধ্যায়ের জন্য 200 এমসিকিউ যদি দেখো, তাহলে 10টা অধ্যায়ের জন্য কত, তাহলে 200 ইন্টু তুমি 10 দাও, যেটা আসে দেখো, তাহলে হিউজ পরিমাণে না, তুমি হিউজ পরিমাণে এত প্র্যাকটিস করতে পারবা কখনো? কখনোই প্র্যাকটিস করতে পারবা না। তাহলে তোমার কি করতে হবে, তুমি 2000 এমসিকিউ যখন প্র্যাকটিস করতে পারতিস না, তাহলে তোমার একটা রিভিশন নোট বানাতে হবে, শর্ট নোট। তোমার এই আমার শিটগুলোই তোমাকে শর্ট নোট হিসেবে কাজে লাগবে, ঠিক আছে। আমি যে অধ্যায় শেষ করবো প্রত্যেকটা অধ্যায়ের উপর এরকম শিট দিব, এবং প্রত্যেকটা লাইন আমি নিজে বোঝাই দেবো, ঠিক আছে। এবং তোমাদের কাছে যদি এই শিটগুলো ভালো লেগে থাকে, যেহেতু এগুলো ফ্রি জিনিস, তোমার বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করবা যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে, ওকে। ঠিক আছে, দেখো কথা না বাড়িয়ে আমরা আবার শুরু করি। এই 3 লাইন খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলতেছি, তোমরা বোর্ড প্রশ্ন সলভ করতে গেলেই দেখবা যে হিউজ পরিমাণে প্রশ্ন আসছে, ওকে। থিটা যখন 0 ডিগ্রি হলে কাজের মান সর্বোচ্চ হবে, তাহলে কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু ম্যাক্স। তাহলে ডাব্লিউ ম্যাক্স কখন হচ্ছে, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে। তাহলে থিটা ইকুয়াল টু যখন 180 ডিগ্রি হয় তখন কাজের পরিমাণ সর্বনিম্ন হয়, আর থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি হয় তখন কাজের পরিমাণ 0 হয়। এই শর্তগুলো অবশ্যই মুখস্থ রাখবা, ঠিক আছে। তাহলে চলো, যেহেতু থিটার মান দেওয়া আছে, তাহলে থিটার সূত্রটা, এই যে থিটার যে সূত্র ছিল, এই যে তোমার কোন সূত্র বসাবো, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস সি ও এস কজ থিটা, এই সূত্রে তোমার জাস্ট থিটার মানগুলো বসাবো। চলো, এই যে থিটার মান প্রথম কত, 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি বসাইছি। জাস্ট এবারে ক্যালকুলেশন করে দেখো যে প্লাস আসতেছে, +1, ওকে, +1। তারপর তুমি থিটা ইকুয়াল টু এই একই সূত্রে থিটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি বসাও,
তাহলে 100 যদি তুমি 80 ডিগ্রি বসাও, 180 ডিগ্রি বসালে কি আসবে না? -1। ঠিক আছে, 180 ডিগ্রি, এই যে এখানে 180 ডিগ্রি বসালে -1 আসবে না। আর থিটা ইকুয়াল টু যদি তুমি এখানে এই থিটা ইকুয়াল টু যদি তুমি কত বসাও বলো তো, যদি 90 বসাও তাহলে কি আসবে? 0 আসবে। 0 মানে শূন্য কাজ। ঠিক আছে, এইটাই আর কি, এইগুলো মুখস্থ রাখবা। এখন বিষয় হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটা আরও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই রেঞ্জটা আরও গুরুত্বপূর্ণ, খুব মানে সেই পরিমাণে এখান থেকে এমসিকিউ আসে। দেখো যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ছোট হতে হবে, তাহলে সেটা হবে ধনাত্মক কাজ, এবং তখন কাজের পরিমাণটা হবে সর্বোচ্চ, সেটা কত হবে? 1। কথা ক্লিয়ার? তাহলে তুমি মনে রাখবা 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যে রেঞ্জটা, এইটা হচ্ছে কি বলতো? এইটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজের রেঞ্জ। ওকে, এইবার দ্বিতীয়টায় চলে আসি। দ্বিতীয়টা দেখো যে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির মান কত? কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, সুতরাং টোটালটাই -1। ঠিক আছে, -1 দিলাম, ভালো কথা। এবার তুমি বলবা যে ভাইয়া আপনি এই এফএস এর মান কোথায় পেলেন? এফএস এখানেও দুর্ভোগ ধরেছি, এই জন্য এখানে এইটার যে মান আসতেছে আমি এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, ওটা নিয়ে প্যারা নাই। ওকে, আর মান যদি উদ্দীপকে দেওয়া থাকে দিবা, সমস্যা নেই। এখন তাহলে 180 ডিগ্রি যখন হবে তখন কাজের পরিমাণ সর্বনিম্ন হবে। কেন? কারণ তোমার এই যে -1 আসছে, -1। এখন তুমি বলো যে +1 বড় নাকি -1 বড়? অবশ্যই +1টা বড় এবং -1টা ছোট। এই জন্য দেখো যখন +1 আসতেছে এখানে তখন কাজের পরিমাণ সর্বোচ্চ হচ্ছে, এবং যখন -1 আসতেছে কাজের পরিমাণ সর্বনিম্ন হচ্ছে। ওকে, এইবার বিষয়টা দেখো যে এরও একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রি পর্যন্ত হবে। দেখো তাহলে এই যে ঋণাত্মক কাজ বা সর্বনিম্ন কাজ যেটা, এই কাজের রেঞ্জটা হচ্ছে 91 ডিগ্রি। এখন তুমি বলবা যে ভাই 90 ডিগ্রি নিচ্ছেন না কেন? এখানে তো বললেন যে 90 ডিগ্রি থেকে। এখন বিষয়টা হচ্ছে যখনই 90 ডিগ্রি তুমি বসাবা থিটার মান, তুমি যখনই 90 ডিগ্রি এই জায়গায় থিটার মান 90 ডিগ্রি বসাবা, তোমার কাজের পরিমাণ 0 চলে আসবে, কারণ cos 90 মানে হচ্ছে 0। ঠিক আছে, এখন তুমি যদি এই কাজ তুমি যদি করো, তুমি যদি এইভাবে করো তাহলে তোমার কাছে কি হচ্ছে? একটু কঠিন কঠিন মনে হবে রেঞ্জটা। বাট তুমি যদি এইভাবে মনে রাখো যে 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত যে রেঞ্জটা, এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে অবশ্যই আমার ঋণাত্মক কাজের রেঞ্জ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, অবশ্যই দেখে নিবা। সমস্যাটা কোন জায়গায় হয় আমি বলি। তোমার এই যে নিচে ডাক দেওয়া না, মানে সমান, মানে এইটা থেকে শুরু হবে, মানে ওই 0 ডিগ্রি থেকেই। ঠিক আছে, আর তোমার এইটা মানে কি এর নিচে। ওকে, মানে এর সমান সমান হতে পারবে না কখনো। এই জিনিসটা একটু খেয়াল রাখবে যে কার নিচে দাগ দেওয়া আছে, এই যে যার নিচে দাগ দেওয়া আছে তার মানে সেইটাও সহ, সেটা সহ। তাহলে একটা জিনিস দেখো যে এই যে রেঞ্জটা দাগ দেওয়া আছে তোমার এই শূন্যের দিকে, মানে এই শূন্য সহ, মানে শূন্য সহ, শূন্য থেকে হচ্ছে 89 ডিগ্রি এই পর্যন্ত। এইবার বলো তো যে এইটার নিচে 180-র নিচে এই যে এখানে দাগ দেওয়া আছে, এখানে দাগ দেওয়া মানে কি? মানে হচ্ছে তোমার 180 সহ হবে। তাহলে 91 ডিগ্রি থেকে 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, বুঝেছো? এই হচ্ছে কাহিনী, ভালো কথা গেল। এইবার তোমার থিটা ইকুয়াল টু যখন হচ্ছে 90 ডিগ্রি, তখন হচ্ছে 90 ডিগ্রি বসাও, কাজের পরিমাণ 0 আসতেছে, মানে কি এখানে এস 0, এই জন্য কাজ 0। এস 0 বলতে তোমার বুঝাইছি যে দেখো এস এখানে এইটা 0 হতে পারে, বা এইটুকুর মান 0 হতে পারে, বা এফ বল 0 হতে পারে, এরকম, তাছাড়া কিছু না। যে কোনো একটা সত্য দিতেই পারো। ওকে, বোঝা, এখন তোমার শূন্য কাজের উদাহরণ দিয়েছি এখানে, শূন্য কাজের উদাহরণ যে বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা, মানে তুমি একটা বই নিয়ে, তোমার বললাম যে 20 মিনিট এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম চুপচাপ দাঁড়িয়ে আসো, তাহলে এই জিনিসটা হচ্ছে কি? এই জিনিসটা হচ্ছে শূন্য কাজের উদাহরণ। মানে যেহেতু তোমার স্মরণ হচ্ছে না, কাজ হইতে গেলে কি হতে হবে? বল প্রয়োগ করতে হবে এবং স্মরণ করতে হবে। তুমি বইয়ের উপর বল প্রয়োগ করে দাঁড়ায় আসো, বাট তোমার স্মরণ তুমি ঘটাচ্ছ না, তাহলে কোনোভাবে তো কাজ হবে না। তারপরে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ বা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, এগুলো কি? এইগুলো হচ্ছে সব কিছুই কি বলা হয়? শূন্য কাজের উদাহরণ। ঠিক আছে, এই তিনটে সব থেকে বেশি পরিমাণে আসে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার 3 স্টার দিয়ে রাখবো আমি, খুবই গুরুত্বপূর্ণ। এই লাইন থেকে একটা এমসিকিউ আসেই। ওকে, এখন তুমি বলবো যে ভাইয়া সবই তো গুরুত্বপূর্ণ বলতেছেন। ভাইয়া সবই গুরুত্বপূর্ণ বলতেছে কারণ হচ্ছে আমার শীটটা ওইভাবে আমি মেক করছি যাতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই থাকে, এই জন্য বলতেছি। ওকে, এইবার দেখো স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এখন স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি জিনিস? স্প্রিং তো সবাই চেনো, ওই যে তোমার রাবার ব্যান্ড আছে,
রাবার ব্যান্ড চেনো? ওই যে তোমার হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, দেখবা যে টাকা যখন ওই যে টাকার বান্ডিল আছে না, টাকার বান্ডিলের উপর পেঁচানো থাকে, ওইটা হচ্ছে রাবার ব্যান্ড। বা মেয়েদের খোপাই যেগুলো ইউজ করে মেয়েরা, বা তোমার আম্মুরা যেগুলো ইউজ করে, এইগুলো হচ্ছে রাবার ব্যান্ড, ঠিক আছে? এইগুলো হচ্ছে স্প্রিংয়ের মতো কাজ করে। স্প্রিং কি জিনিস? এই জায়গা থেকে টেনে তুমি এই পর্যন্ত নিয়ে গেছো, আবার ছেড়ে দিছো, ও আবার ফেরত এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে স্প্রিং। তার স্থিতিস্থাপকতার জন্য এরকম ধর্ম পালন করে। ওকে, তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখন কে এর পরিচয় কি? দেখো কে এর পরিচয় হচ্ছে স্প্রিং ধ্রুবক। ওকে, তাহলে এক্স এর পরিচয় কি? স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, কতটুকু প্রসারিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে, সব কিছু দেওয়া থাকবে মান, তুমি জাস্ট বসাবা, ঠিক আছে? জাস্ট বসালেই তোমার অ্যান্সার, আর কিছু না। এমসিকিউ আহামরি গুরুত্বপূর্ণ না, যদি টাইপ অনুযায়ী করা হয় তাহলে কোনোভাবেই মানে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? সরি, গুরুত্বপূর্ণ না বলি না, সরি ভুলাই গেছে আমার একটু, যে টাইপ অনুযায়ী যদি করো তাহলে তোমার কাছে সব কিছুই সহজ, তোমার কাছে কোনো কিছু কঠিন না, এইটা বলতে চাইছি, ঠিক আছে? আসলে এখন যখন আমি রেকর্ড করছি তখন হচ্ছে 2:10 বাজে, ঠিক আছে? এখন হচ্ছে ঘুম আসতেছে, তার মধ্যে বলছি তো এই জন্য একটু ঘুলাই যাচ্ছে, তো কিছু মনে করো না, কোনো ব্যাপার না। ওকে, স্প্রিং ধ্রুবক, অনেক সময় তোমাকে এমসিকিউতে বলবে যে স্প্রিং ধ্রুবকের মান নির্ণয় করো। এখন স্প্রিং ধ্রুবকের সূত্র হচ্ছে কে ইকুয়াল টু এফ এজেন্ট ডিভাইডেড বাই এক্স। এখন এফ এজেন্ট কি জিনিস ভাইয়া? এ তো জীবনে কোনোদিন শুনি নাই। হ্যাঁ, তোমাকে শিখায়ও নি। এফ এজেন্ট মানে কি? এফ এজেন্ট মানে হচ্ছে বাহ্যিক বল। এজেন্ট মানে কি? তুমি এজেন্ট মানে হচ্ছে তুমি, মানে বাহ্যিকভাবে যে বলটা প্রয়োগ করা সেটা। তাহলে এই যে এফ মানে কি? বাহ্যিক বল, মানে এফ এজেন্ট। তুমি এখানে লিখতে পারো কে ইকুয়াল টু এফ বাই এক্স, তাও হবে। মানে এই এফটা এফ এজেন্ট মানে বাহ্যিক কোনো একটা বল, ঠিক আছে? আর এক্স মানে কি? এই যে সংকোচন বা প্রসারণ, হয়ে গেল। সব কিছুর মান দেওয়া থাকবে, এফ এর মানও দেওয়া থাকবে, এক্স এর মান দেওয়া থাকবে, তোমার কে এর মান বের করতে বলবে, তাছাড়া কিছু না। বাট সঠিক সূত্রটা যদি মনে থাকে তাহলেই সম্ভব। তুমি সূত্র যদি মুখস্থ না করো তাহলে তোমার দায়িত্ব সেটা। ওকে, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের একক নিউটন পার মিটার, এইটা খুব পরিমাণে আসে এমসিকিউতে। কি জিনিস আসে তোমার? ধরো কতে দিবে কি জানো? কতে দিবে হচ্ছে নিউটন মিটার, তারপরে হচ্ছে খতে দেবে কি জানো? নিউটন মিটার স্কোয়ার। গতে দেবে কি জানো? নিউটন মিটার ইনভার্স 1, এইটা। আর ঘতে সাপোজ আরেকটা দিল। এখন তুমি আমাকে বলো যে কোনটা অ্যান্সার। অবশ্যই এটা হবে না, এটাও হবে না, তোমার অ্যান্সার হচ্ছে এইটা। এই জন্য অবশ্যই খেয়াল রাখবা যে নিউটন পার মিটার মানে নিউটন মিটার ইনভার্স 1। ওকে, ওকে, তাহলে গেল আমাদের হচ্ছে 2 নাম্বার টাইপও শেষ। এবার আমরা হচ্ছে 3 নাম্বার টাইপের দিকে যাব, ঠিক আছে? 3 নাম্বার টাইপ। এখন 3 নাম্বার টাইপে আমরা রাখছি শক্তি সংক্রান্ত, মানে শক্তি রিলেটেড যে ধরনের তোমার এমসিকিউ আসে আর কি। এখন দেখো যে বস্তুর ভরবেগ বনাম গতিশক্তির লেখচিত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো, 5 স্টার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার এই অধ্যায় থেকে লেখচিত্র বা তোমার গ্রাফের কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটাই আসবে, ঠিক আছে? যে যদি আমাকে তোমার এরকম বলে বস্তুর ভরবেগ বনাম গতিশক্তির গ্রাফ, মানে গতিশক্তি এবং ভরবেগ বনাম যে গ্রাফটা হয় সেটা কি? সেটা হচ্ছে তোমার এক্স অক্ষেতে 0 থাকবে, এখানে 0 থাকবে, আস্তে আস্তে এখানে সাপোজ হচ্ছে 5 হয়েছে, এখানে সাপোজ হচ্ছে 10 হয়েছে, এখানে সাপোজ হচ্ছে 20 হয়েছে, মানে আস্তে 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 বাড়তে থাকবে এবং উপরের দিকে যাবে, ঠিক আছে? এটা একেবারে ঠোঁটস্থ রাখবা, চিত্রটা আঁকা রাখবা, দেখবা যে তোমার পরীক্ষায় এইটাই আসতেছে যদি এই অধ্যায় থেকে হয়ে থাকে, ঠিক আছে? ওকে, ওকে, চলো এবার নিচের দিকে যাই। এখানে দেওয়া আছে আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। তা হচ্ছে, ওকে, এখানে একটা বাদ পড়ে গেছে মনে হয় আমাদের। ঠিক আছে, এখানে একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে, যদি গতিশক্তি বিভব শক্তির 10 গুণ বলে, এন এর মান হচ্ছে 10, তাহলে তোমার হচ্ছে কত উচ্চতায় ওইটা গতিশক্তি বিভব শক্তির আসলে বলে কি? বলে হচ্ছে যে প্রশ্নটা বলে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে, মানে 10 গুণ হবে, 20 গুণ হবে, দিয়ে দেয়। তাহলে তোমার এন এর মান, এই এন এর মান কত? এন মান হচ্ছে 10, ঠিক আছে? আর একটা বিষয়, তোমরা যারা হচ্ছে ক্লাস করতেছো, তোমরা এই জায়গায় মানে এই লোগোতে ক্লিক করলে তোমার কি হবে? আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। এই লোগোতে ক্লিক করলে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আর এই লোগোতে ক্লিক করলে আমাদের তোমার হচ্ছে যে ডিসকাশন গ্রুপ আছে, তারপর তোমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এন এর মান হচ্ছে কি? এই যে যত গুণ বলবো তত হয়ে গেল। সেম টু সেম ভাবে আমরা নিচে দেখি আরও আছে। ওকে, এখানে দেখো যে বিভব শক্তি গতিশক্তির এন গুণ হলে, বিভব শক্তি গতিশক্তি সাপোজ 20 গুণ বললো বা 22 গুণ বললো, যেটাই বলুক না কেন, হলে এক্স এর মান কত? এক্স মানে হচ্ছে কি? কত উচ্চতা। সাপোজ এই যে
এইটা, এখান থেকে তুমি একটা বস্তুকে ছেড়ে দিয়েছো এরকম, ঠিক আছে, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিয়েছো, নিচে পড়তেছে, সেই উচ্চতা হচ্ছে তোমার এখান থেকে ধরো বা এখান থেকে ধরো, যে কোনো একটা হচ্ছে এক্স। যদি তুমি এইটা এক্স ধরো তাহলে এইটা হচ্ছে কি এইচ মাইনাস এক্স। ওকে, আর যদি তুমি হচ্ছে এইটারে এক্স ধরো, মানে নিচের অংশে এক্স ধরো আর উপরের অংশে কী হবে এইচ মাইনাস এক্স, আর টোটালটা কী হবে, এই টোটাল উচ্চটা সেটা হচ্ছে এইচ। কথা ক্লিয়ার? ওকে, তাহলে দেখো যে বিভব শক্তি গতিশক্তির এন গুণ। আগে ছিল কি গতিশক্তিটা আগে ছিল আর বিভব শক্তিটা পরে ছিল, আর এখন কি বিভব শক্তিটা আগে গতিশক্তিটা পরে, ঠিক আছে। ওকে, এন গুণ হলে এক্স ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এন এর মান কত তুমি যত গুণ বলবে তত তুমি এখানে বাতা দিবা, তাই হলো অ্যান্সার। ওকে, এইবার গতিশক্তি বিভব শক্তির সমান হলে, যদি সমান হয়, তোমার যদি কোনো প্রশ্নে বলে যে সমান এবং তখন হচ্ছে এক্স বের করো, তখন এইচ ডিভাইডেড বাই 2 করে দিবা, সেটাই হচ্ছে অ্যান্সার। এইচ এর মান সাপোজ হচ্ছে 50 দেওয়া আছে, তাহলে তুমি বলো যে এক্স এর মান কত হবে, এক্স এর মান অবশ্যই 25 হবে, কারণ 2 দিয়ে ভাগ করে দিয়েছে, এই 50টা 2 দিয়ে ভাগ করলে 25 হয় সেটা। ওকে, এইবার দেখো যে গতিশক্তি নির্ণয় সূত্র কি আমরা সব এসএসসি লেভেলেই শিখে আসছি, এসএসসি লেভেলেই শিখে আসছে এটা, যে কাইনেটিক এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জি যেটা সেটা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, ভি হচ্ছে বেগ, এম হচ্ছে ভর, দুইটা দেওয়া থাকবে, জাস্ট হিসাব করবা। ওকে, আর বিভব শক্তি কি ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম এইচ হচ্ছে উচ্চতা, জি হচ্ছে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ 9.8, আর এম হচ্ছে ভর, হয়ে গেল। ঠিক আছে, এইটা আরও গুরুত্বপূর্ণ, এই দুইটা লাইন, এই দুইটা লাইন তুমি 5 স্টার দিতে পারো। এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, যে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, যারা আমার ক্লাস করছে 5 নম্বর অধ্যায়, তাদেরকে আমি এই প্রতিবেদনটা শিখাইছিলাম, এই প্রতিবেদনটা শিখে রাখবা, খতে অনেক সময় চলে আসে, ঠিক আছে। ওকে, তাহলে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। পি মানে কি, পি মানে হচ্ছে ভরবেগ। ওকে, এই পি মানে কি ভরবেগ। ওকে, পি মানে হচ্ছে ভরবেগ, এম মানে হচ্ছে ভর, আর কে মানে হচ্ছে গতিশক্তি। তাহলে এই ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। ওকে, আর ভরবেগ সমান সমান কি ভরবেগ, এই পি যদি মান দেওয়া না থাকে তাহলে কীভাবে নির্ণয় করতে পারবা, তুমি যদি বেগ দেওয়া থাকে তাহলে ভরের সাথে বেগ গুণ করলে তোমার ভরবেগ পাওয়া যাবে, ভর আর বেগের গুণফলকে আমরা জানি ভরবেগ বলে। ওকে, ঠিক আছে। এখন দেখো যে এই বক্স থেকে একটা এমসিকিউ আসেই আসে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তুমি 7 স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে। সেটা কি অসংরক্ষণশীল বল নিচের কোন, তোমার এরকম এমসিকিউ থাকবে যে নিচের কোনটি অসংরক্ষণশীল বল বা সংরক্ষণশীল বল, যে কোনো একটা, তুমি সংরক্ষণশীলটা মুখস্থ করতে পারো, অসংরক্ষণশীলটা মুখস্থ করতে পারো, যে কোনো একটা মুখস্থ করলেই হচ্ছে, ঠিক আছে। তাহলে চলো আমরা অসংরক্ষণশীলটা মুখস্থ করি, কারণ সংরক্ষণশীল বলগুলো অনেক বেশি আছে, অসংরক্ষণশীল বলগুলো খুব কম আছে। তার মধ্যে সব থেকে বহুল প্রচলিত হচ্ছে ঘর্ষণ বল এবং সান্দ্র বল, ঠিক আছে। ঘর্ষণ বল এবং সান্দ্র বল যারা বোঝো না তারা ক্লাসটা দেখে নিবা, আমার ফুল মানে পুরো মানে লেকচার দেওয়া আছে, সেটা হচ্ছে 11টা লেকচারে আমি হচ্ছে কি শেষ করছি, আমরা পঞ্চম অধ্যায় শেষ করে দিচ্ছি, কাজশক্তি ক্ষমতা, মানে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যত যা শেখানো দরকার আমি শেখাই দিয়েছি, তুমি ক্লাসটা করে নিও। তাহলে ওখানে ঘর্ষণ বল এবং সান্দ্র বল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। ওকে, তাহলে অসংরক্ষণশীল বল তুমি ঘষা দিয়ে মনে রাখবা, ঘতে কি ঘর্ষণ বল আর সাতে কি সান্দ্র বল, এইটা, এই দুইটা মনে রাখবা, এই দুইটা থেকে এমসিকিউ চলে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা যেন ভুল না হয়। এইভাবে তোমাদেরকে শেখাই দিচ্ছি, এরপর যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের দোষ। আর এই শিটটা পড়লে তুমি পরীক্ষাতে 100% শিওর থাকো, 100% বলা যায় না, 99% শিওর থাকো তুমি কমন পাবাই পাবা, ঠিক আছে। কারণ আমি তো টাইপ অনুযায়ী করাচ্ছি, আমি তো তোমাকে প্রশ্ন দিয়ে দিচ্ছি না, টাইপ কমন পড়ে বাট প্রশ্ন কমন পড়ে না। ওকে, এম ভরের কোনো বুলেট, এম ভরের মানে গুলি, ওকে, গুলি চেনো তো, ওই যে পিস্তল চেনো তো সবাই, গান, ওইটার বুলেট। ওকে, বুলেট ভি বেগে দেওয়ালে বা তক্তায় প্রবেশ করলে সেখানে বল কত অনুভূত হবে, মানে সেখানে বলের পরিমাণ কত, তাহলে হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এক্সটা কি, ধরো সাপোজ এই একটা দেওয়াল, ঠিক আছে, এইরকম একটা মোটা দেওয়াল, এই যে এই পুরুত্বটাকে এক্স বলা হয়, যে কতটুকু প্রবেশ করতেছে, গুলিটা কতটুকু প্রবেশ করতেছে, এটা হচ্ছে এক্সের পরিচয়, এই এক্সের পরিচয়, সেটা এখানে বসা দিবা, দিলেই অ্যান্সার চলে আসবে। এইবার দেখো একটি রাইফেল মানে কি বন্দুক, একটি বন্দুকের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা, কয়টা তক্তা, অবশ্যই একটি তক্তা ভেদ করতে পারে, ওইরূপ 16টি তক্তা ভেদ করতে কত বেগ প্রয়োজন হবে। এখন শর্টকাট ইউজ করবো আমরা, যেহেতু এমসিকিউর জন্য আমরা অবশ্যই শর্টকাটটা ইউজ করব, ঠিক আছে। এবার দেখো বিষয়টা হচ্ছে এরকম, যে বেগের মান বের করতে বলেছে, বেগের মান। ওকে, আর তক্তা মানে তক্তা
চক্রান্ত এটা। তাহলে আমরা জানি যে শর্টকাটেরটা আছে বেগের মান ইকুয়াল টু রুট ওভার ভেদনকৃত তক্তার সংখ্যা। ভেদনকৃত মানে কি, মানে ভেদ করে চলে যাচ্ছে। সাপোজ এইটা হচ্ছে একটা তক্তা, এইটা যে গুলি এই পাশে মারলাম, এটা ভেদ করে বাইরে হয়ে চলে গেল বা ভেদ করেছে। এই যে তোমার এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এক্স এর মান, বা তুমি এইটা বলো এক্স এর মান, যেটা বলো না কেন, যে ভেদ করতেছে এটা হচ্ছে এক্স এর মান, ঠিক আছে। ভেদনকৃত তক্তার সংখ্যা বলো তো এখানে ভেদনকৃত তক্তার সংখ্যা কত, এই যে এতটি তক্তা ভেদ করতে, এই যে বলেছে দেখোছো। তাহলে ভেদনকৃত তক্তার সংখ্যা, এই ভেদনকৃত তক্তার সংখ্যা মানে কি, এই যে এতটা সংখ্যা, এই যে 16টা হচ্ছে ভেদনকৃত তক্তার সংখ্যা, ঠিক আছে। ভালো কথা। দেখো তাহলে তুমি এখানে যদি রুট 16 বসাও তাহলে কত আসে 4, আর এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে বেগ কত হবে 4 এমএস ইনভার্স 1। ওকে, এমএস ইনভার্স 1 এটা হচ্ছে তোমার বেগ। বেগের একক যেহেতু এমএস ইনভার্স 1, এই এমএস ইনভার্স 1 না দিয়ে মানে কোনো কিছু যদি এককটা না উল্লেখ করো তাহলে তোমার 1 মার্ক কেটে নেওয়া হবে, বোর্ড থেকে 1 মার্ক কেটে নেওয়া হয়। সুতরাং অবশ্যই একক ইউজ করবা। এইবার দেখো যে একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পরিতে এই তক্তা ভেদ করতে পারে, ভালো কথা, যদি গুলির বেগ 5 গুণ। দেখেছো আগে কিন্তু তক্তার সংখ্যা দেওয়া ছিল আর বেগ বের করতে বলেছিল, এখন উল্টোটা বেগের মান দেওয়া আছে, তোমার কয়টি তক্তা মানে উল্টোটা তক্তা বের করতে বলেছে, ঠিক আছে, সমস্যা নেই। এখন তক্তার সংখ্যা শর্টকাট কি, এন স্কোয়ার ইন্টু পূর্বে তক্তার সংখ্যা। এন স্কোয়ার কি, এন হচ্ছে এই যে বেগ যত গুণ বলেছে, বেগ কত গুণ 5 গুণ, এই যে 5 দিয়েছি তার স্কোয়ার ইন্টু 1 কেন দিলাম, এই দেখো এখানে একটি তক্তা বলেছে, কারণ এই যে পূর্বের তক্তার সংখ্যা, পূর্বের তক্তা কত ছিল, এখানে বলেছে পূর্বের তক্তা একটা ছিল, পরে তো সে 16টা করেছে বা 19টা করেছে, সে তাদের ব্যাপার, ঠিক আছে। কিন্তু প্রথমে কত ছিল, প্রথমে পূর্বে তক্তার সংখ্যা কত ছিল 1, সেই জন্য 1 দিয়ে গুণ করে দিচ্ছি, যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো টাইপ 4-এ চলে আসি। টাইপ 4, টাইপ 4টা হচ্ছে এরকম যে ক্ষমতা সংক্রান্ত মানে পাওয়ার সংক্রান্ত, ঠিক আছে। এখন ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার। ক্ষমতা পি সমান সমান কাজ বাই সময়, কাজ বাই সময়, ঠিক আছে, কাজ বাই সময়, ঠিক আছে, ভালো বুঝলাম। এখন কাজকে কি দ্বারা প্রকাশ করে, ডাব্লিউ দ্বারা, সময়কে কি দ্বারা প্রকাশ করে, টি দ্বারা। অবশ্যই এই যে টি ব্যবহার করবা, এটা কিন্তু সেকেন্ড এককে, SEC সেকেন্ড এককে, সেকেন্ড এককে, অবশ্যই সেকেন্ড এককে ইউজ করবা। অনেক সময় তোমার মিনিট এককে দেওয়া থাকবে, তুমি অবশ্যই সেকেন্ড এককে কনভার্ট করে নিবা, ঠিক আছে। এই সূত্র বলো বা এই সূত্র বলো বা তোমার এই সূত্র বলো, এই যে এই টিটা অবশ্যই সেকেন্ড, ওকে, SEC সেকেন্ড এককে বের করবা, ঠিক আছে। চলো এখন দেখো যে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক, এইটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, যে ক্ষমতা এবং বেগের মধ্যে সম্পর্ক। ক্ষমতা এবং বেগের মধ্যে সম্পর্ক কি, পি ইকুয়াল টু এফ ভি, ওকে। এটা হচ্ছে বলের মান দেওয়া থাকবে, বেগের মান দেওয়া থাকবে, আমরা বের করতে পারবো পি, ঠিক আছে। এখন গেল, এইবার দেখো যে এইটা অনেক সময় এমসিকিউতে চলে আসে আবার সিকিউতে কাজে লাগে, ঠিক আছে। যে 1 হর্স পাওয়ার মানে 1 এইচপি সমান সমান 746 ওয়াট, আর 1 মেগাওয়াট সমান সমান 10⁶ ওয়াট। ক্ষমতার একক অবশ্যই কিন্তু ওয়াট এককে, ঠিক আছে। এখন দেখো যে তোমার কি হচ্ছে, তোমার ওয়াট থেকে আমি যদি মানে ওয়াটে এককে আছে ওইটার আমি এইচপিতে কনভার্ট করতে চাই, তাহলে কি করব, 746 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 746 দিয়ে ভাগ করব। আর যদি আমি এইচপি মানে হর্স পাওয়ার থেকে আমি যদি তোমার এই ডাব্লুতে আসতে চাই বা তোমার কৃত কাজে আসতে চাই বা তুমি যেটাই বলো না কেন সেখানে যদি আসতে চাই, সেটা দিয়ে আমি কী দিয়ে গুণ করবো, 746 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। ওকে, আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। চলো এবার নিচের দিকে যাই আমরা, আমাদের টাইপ 5 চলে আসছে, ঠিক আছে, লাস্ট টাইপ। আমরা ক্লাসটা বেশি বড় করব না, ক্লাস ডিউরেশন হচ্ছে খুবই কম থাকবে, কারণ যাতে সবাই করতে পারে, ঠিক আছে। এইবার দেখো এখানে ইটা ক্ষমতা তো কর্মদক্ষতা, সরি এখানে কর্মদক্ষতা, তাই না, কর্মদক্ষতা টাইপ 5 হচ্ছে কর্মদক্ষতা রিলেটেড প্রশ্ন। এখন এই যে কর্মদক্ষতা নির্ণয় কী দ্বারা প্রকাশ করা হয়, কর্মদক্ষতাকে কী দ্বারা প্রকাশ করা বলো তো, ইটা দ্বারা। এনটাকে নিচের পাটা একটু বড় করে দিবা, তাহলে ইটা হয়ে যাবে, ঠিক আছে, যারা দিতে পারো না তাদের জন্য। ওকে, এখন ইটা সমান সমান আউটপুট বাই ইনপুট, আমরা গতদিনই ক্লাসে করাইছি আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। তাহলে এখানে আউটপুটটা যদি আউটপুটের মান দেওয়া থাকে উদ্দীপকে তাহলে তো 1 সেকেন্ডে সলভ হয়ে যাবে, আর যদি আউটপুটের মান না দেওয়া থাকে তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই টি এইটা দিয়ে তুমি বের করে নিবা। তাহলে ডাব্লিউ সমান সমান কি, MGH ডিভাইডেড বাই টি, আর এইটি অবশ্যই সেকেন্ড এককে, ঠিক আছে, অবশ্যই সেকেন্ড এককে ইউজ করবা, কোনোভাবে যেন মিনিট এককে ইউজ করতে চাইবে না। আর ক্ষমতা দেওয়া থাকলে কৃত কাজ নির্ণয় সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, মানে পি তোমাকে ক্ষমতা যোগান দিচ্ছে আর তুমি কাজ করতেছো, এই আর কি। ওকে, গেল। এইবার
এখানে হচ্ছে আমি মূল বই থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলে দিয়েছি। যারা অনেকেই হচ্ছে আছো যারা মূল বই পড়তে পছন্দ হয় না, যে ভাই এত মোটা বই কীভাবে পড়বো, এই জন্য ভালো লাগে না, সেই জন্য আমি এখানে মূল বই থেকে লাইন উঠে দিয়েছি, তোমরা এগুলো দেখে নিও, ঠিক আছে? এগুলো জাস্ট রিডিং, আমি সব কিছুই আমাদের ক্লাসে করাইছি। যারা নতুন তারা অবশ্যই প্লে লিস্ট চেক করে নিবা। আমাদের ইউটিউবে কাজশক্তি ক্ষমতার উপরে 11টা লেকচার দেওয়া আছে, তোমরা এগুলো করে নিলে এগুলো সব কিছুই একেবারে একেবারে সহজ, ঠিক আছে? একেবারে সহজ। এই লাস্টের এই টপিক মানে এই লাইনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অন্যগুলোও গুরুত্বপূর্ণ বাট এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হিউজ পরিমাণে মেডিকেল টেস্টে আসছে, হিউজ পরিমাণে বোর্ডে আসছে এবং হিউজ পরিমাণে এইচএসসি পরীক্ষায় আসছে এটা, ঠিক আছে? সুতরাং অবশ্যই এইটা ঠোঁটস্থ করে রাখবা। ওকে, এইবার আমরা নিচের দিকে আসি। এখানে তোমার লাগবে কি, এখানে লাগবে হচ্ছে সিজিএস এককটা, এই যে আর্ক এটা লাগবে, তারপরে হচ্ছে এসআই এককটা এইটা লাগবে। বাট এই যে এফটিপিএস এফপিএস পদ্ধতিতে এইগুলো লাগে না, ঠিক আছে? এগুলো পড়ার দরকার নেই, জাস্ট এই দুটা সিজিএস একক আর এমকে এস বা এসআই একক, এটা পড়লেই এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, দেখো আর এখান থেকে সবগুলো রিডিং পড়ে নিবা। আমি বেশি হচ্ছে ক্লাসটা বড় করতেছি না, জাস্ট রিডিংয়ের ব্যাপার, জাস্ট রিডিংয়ের ঠুটস্থ করবা। তুমি এমসিকিউ শিট নিচ্ছ, যদি ঠুটস্থ না করো তাহলে হবে না। আর যাদের পছন্দ হয় তারা প্রিন্ট করে নিয়ে আসতে পারো কম্পিউটারের দোকান থেকে, কোনো সমস্যা নেই। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা, ঠিক আছে? এখন এই যে অসংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল, আমরা তো জানি যে অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব নয়। বাট যদি সংরক্ষণশীল বল বলতো তাহলে অবশ্যই এই 9টা কেটে দিতাম, সম্ভব হতো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, গেল। তারপরে স্থিতিস্থাপকতা, তারপরে হচ্ছে তোমার স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের স্মরণ বর্গের সমানুপাতিক, এই যে কোন কে কার সমানুপাতিক, তারপরে এই এভরিথিংগুলো আলাদা একটা নোট করবা, সেখানে লিখে রাখবা, যেখানে বইতে যেখানে যা পাবা ওইটা লিখে রাখবা, তাহলে একসময় দেখবা যে সব চোখের সামনে এবং সব ঠুটস্থ হয়ে গেছে। ওকে, তারপরে এখানে এখানে এই জিনিসগুলা কোনোভাবে দরকার নাই, ঠিক আছে? একেবারে আমি বলবো যে এই জিনিসগুলো কেটে দিবা, এই জিনিসগুলো দরকার নেই আপাতত। তুমি যখন সিকিউ প্র্যাকটিস করবা তখন তোমার এমনি অভ্যাস হয়ে যাবে, দেখলে বলতে পারবা যে কোনটা কোন তোমার হচ্ছে কোন ক্যাটাগরিতে ফেলাতে হবে, ঠিক আছে? কোন সূত্রে ফেলাতে হবে সব কিছু। বাট এখন আপাতত এগুলো দরকার নেই, আপাতত হচ্ছে নিজেরা প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে। এইবার দেখো যে শক্তির রূপান্তর, এই মহাবিশ্ব জুড়ে শক্তির বিভিন্ন রূপ মানে বিজারিত আছে, তার মধ্যে বিভিন্ন শক্তির কয়েকটা রূপ দেখানো হবে একটু পরে, ওইগুলো খেয়াল রাখবা। জাস্ট ঠুটস্থ, এগুলো ঠুটস্থ করবা, কোনো বোঝার মতো আহামরি কিছু নাই, না বুঝতে পারলে ইনবক্স করবা যে ভাই আমি এটা বুঝতে পারিনি, আমাকে বুঝাই দেন, কোনো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে ইনবক্স করে কোনো সমস্যা নেই। এখন আমি এখানে শক্তি রূপান্তরগুলো দিয়েছি, শক্তি রূপান্তর দিয়েছি 10টা, এই 10টা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি পরীক্ষায় আসছে, ঠিক আছে? এই 10টা টাইপ মানে 10টা যে তোমার রূপান্তরগুলো আছে সবগুলো একেবারে ঠুটস্থ করবা, ঠিক আছে? তোমাদের 6 তারিখে এক্সাম, কালকে হচ্ছে 5 তারিখ, মানে কালকে 7 তারিখ, 5 তারিখ, 6 তারিখে আছে এক্সাম এমসিকির উপর। যারা জানো না তাদেরকে বলে দিই যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় শেষ হয়ে গেছে, এখন এমসিকির উপর 20টা এমসিকিউ পরীক্ষা নিব। যারা পারবে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যারা পারবে না তাদেরকে বকা দেওয়া হবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই পারার চেষ্টা করবা। দেখো, এবার হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলো। পরন্ত বস্তুর সূত্র থেকে কী শিখতে পাই আমরা সেটা, ঠিক আছে? পরন্ত বস্তুর সূত্র থেকে আমরা কী শিখতে পাই সেটা, যতই নিচে নামবে বস্তু, একটা বস্তু তুমি ধরো এইটা মাটি, ওকে, এটা মাটি, এখন বস্তুটারে খনিতে নিয়ে গেছো, ঠিক আছে? এখানে বস্তু আছে, এখানে 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 বস্তু আছে, এখানে। এখন এই যে বস্তুটারে খনিতে নিয়ে গেছো না, তাহলে এই যে বস্তুটারে খনিতে নিয়ে গেলা, এখন বলো তো গতিশক্তি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? অবশ্যই হ্রাস পাবে, কারণ কি তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাবা তখন হচ্ছে এইচটা প্লাস আসবে, পৃথিবী থেকে যত নিচে যাবা তখন এইচটা মাইনাস আসবে। এখন এই মাইনাসের জন্য তোমার কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাচ্ছে। তো যতই নিচে নামবো ততই গতিশক্তি তোমার কি হবে, হ্রাস পাচ্ছে, এবং স্থিতি শক্তি হ্রাস পাচ্ছে এবং গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, মানে একে অপরের বিপরীত। মানে যেখানে তোমার ইকে বাড়বে সেখানে ইপি কমবে, ঠিক আছে? সেখানে ইপি কমবে। আর যেখানে ইপি বাড়বে সেখানে ইকে তোমার কি হবে বলো তো, ইকে অবশ্যই কমবে, মানে একে অপরের বিপরীত, তাছাড়া কিছু না। ওকে, তাহলে তোমরা এইগুলো পড়ে নিবা, আহামরি কিছুই না, বাংলায় লেখা আছে, না বুঝতে পারলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাই আমি এটা বুঝতে পারিনি, আমি বুঝে দেবো ইনশাল্লাহ। তারপরে ধনাত্মক কাজের উদাহরণ একেবারে ঠুটস্থ রাখবা, ধনাত্মক কাজের উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ঠুটস্থ রাখবে, একেবারে ঠুটস্থ, মানে জাস্ট ঠোঁটের আগায়, তাছাড়া কিছু না। আর কলেজের পড়া করতে যে বেশি সময় নষ্ট করো না, তাহলে হচ্ছে, ঠিক আছে? ওকে।
ওকে, তাহলে হচ্ছে আমাদের ধনাত্মক কাজের উদাহরণ দিয়ে এইটা না করে দিবা, যা যা হ্যাঁ লেখা আছে না করে দিলে তোমার হচ্ছে মানে আরেকটা হচ্ছে করা যাবে, ঠিক আছে। জাস্ট ওই যে ঋণাত্মক কাজের ক্ষেত্রে, ঋণাত্মক কাজ মানে ধনাত্মক কাজের উদাহরণ বললাম না, ঋণাত্মক কাজের ক্ষেত্রে বলা যাবে, তাছাড়া কিছু না। আর এই যে কর্মদক্ষতা লব্য কার্যের সাথে মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে, এটা টুটস্থ রাখবা তাহলেই হচ্ছে, সূত্রটা টুটস্থ রাখলেই হবে। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করি। আজকে তোমাদের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আর যদি এই এমসিকিউটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে কি করবা বলো তো, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা। তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা যে হচ্ছে ভাইয়ের ক্লাস করতে পারো একেবারে ফ্রি অফ কস্ট, ঠিক আছে, কোনো টাকা দেওয়া লাগবে না। ওকে, আমাদের ফিজিক্স কোর্সটা একেবারে ফ্রি, ফিজিক্স কোর্সটা একেবারেই ফ্রি। পুরো 21টা অধ্যায় তোমাকে করানো হবে, 21টা অধ্যায়ের সিকিউ, তারপর এমসিকিউ, এভাবে নোট করে আকারে করে দেওয়া হবে, অ্যানালাইসিস দেওয়া হবে সব কিছু। তারপরে হচ্ছে তোমার বেসিক টু অ্যাডভান্স মানে এইচএসসি টু তোমার হচ্ছে অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগে সব কিছুই শেখানো হবে একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা নেওয়া না হবে না। ওকে, এখানে আরেকটা কথা আছে যে এমসিকিউ তো আমি তোমাদেরকে আজকে শিখালাম, এই যে যা শিখালাম ভাই এর বাইরে কিছুই আসবে না। তুমি এখন এই শিটটা প্রথম ঠুটস্থ করবা, করে তুমি এমসিকিউ তোমার গাইড দেখে দেখে প্র্যাকটিস করবা, দেখবা যে সবই পারতেছো। আর কঠিন এমসিকিউ আপাতত করার দরকার নেই, কারণ কি তোমার বেসিক এখনো এতটা স্ট্রং না, ঠিক আছে, যে তুমি কঠিন এমসিকিউগুলো সলভ করতে পারবা। এই জন্য চেষ্টা করবা যে সহজ সহজগুলো সলভ করার। তুমি 15 সাল থেকে শুরু করে 2022 পর্যন্ত সলভ করবা, করার পরবর্তীতে যখন কনফিডেন্স লেভেল হাই হবে তখন হচ্ছে 23-এরটা, দেন তারপরে 24-এরটা সলভ করবা। কিন্তু তুমি শুরু করবা কিন্তু 15, এই 15 তারিখ থেকে কিন্তু, সরি, 15 থেকে 22, এই 15 সাল, ওকে, এই 15 সাল থেকে তুমি শুরু করবা। আমরা কি করি, প্রথম হচ্ছে 23 করি, তারপরে 22 করি, তারপরে হচ্ছে 21 করি, এইভাবে যাই। কিন্তু না, সঠিক নিয়ম হচ্ছে প্রথমে 21 করবা, তারপরে 22 করবা, তারপরে 23 করবা, উল্টো দিক থেকে। কারণ রিসেন্ট ইয়ার্সে যে প্রশ্নটা তোমার হয়ে গেছে ওই প্রশ্নটা তোমাদের ব্যাক করবে না, কারণ তাই যদি ব্যাক করতো তাহলে কি হতো, তাহলে তোমার হচ্ছে প্রশ্নটা কপি করা হয়ে যেত, যে বিগত সালের প্রশ্ন করলেই তো গোল্ডেন এ প্লাস। কিন্তু এখন কিন্তু তা করতেছে না, কিন্তু টাইপ কমন পড়তেছে। এই যে কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায় থেকে 3টা টাইপ তোমার সবথেকে গুরুত্বপূর্ণ, কাজ, শক্তি ও ক্ষমতা। এই 3টা টাইপের বাইরে এই অধ্যায়ের এমসিকিউ প্রায় নাই এবং হবেও না প্রায়, ঠিক আছে। এই জন্য এগুলো খেয়াল রাখবা। আর অবশ্যই তোমার বন্ধুবান্ধবদেরকে হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করে দিবা, যাতে তারাও হচ্ছে ফ্রি ক্লাসগুলো করতে পারে। এবং অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে একটা হচ্ছে তোমার কি করবা, এই যে পিডিএফ নোটটা তোমাদের গ্রুপে পোস্ট করে দিব, তোমরা অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিবা। এবং লাস্ট একটা কথা বলবো যে এখন সময় আছে, এখন তোমাদের অ্যাভারেজ তোমাদের সময় হচ্ছে 17 থেকে 18 মাস এইচএসসি 26দের। ওকে, এইচএসসি 26দের 17 থেকে 18 মাস বা 16 মাসও বলতে পারো। এই যে অ্যাভারেজ সময়টা আছে হিউজ পরিমাণে আছে, যারা পড়াশোনা শুরু করোনি তারা অবশ্যই শুরু করো, এখনও অনেক কিছু করা সম্ভব। কিন্তু এখন যদি পড়াশোনা করতে না থাকো আর লাস্টে যদি আমার পাও ধরো যে ভাইয়া আমাকে আপনার পা ধরতেছি, আমাকে হচ্ছে পাস করা দেন বা গোল্ডেন এ প্লাস পাওয়া দেন, কোনোভাবেই সম্ভব না, কারণ তোমার তখন প্র্যাকটিস নাই, তোমার করাইলেও তোমার মাথায় কাজ করবে না, ঠিক আছে। এই জন্য অবশ্যই চেষ্টা করবে এখন থেকে প্র্যাকটিস করা, তাহলেই হচ্ছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।